চট্টগ্রামের আমান বাজারে জঙ্গি আস্তানায় গোয়েন্দা পুলিশের অভিযান, সামরিক পোশাক, ভারী অস্ত্র সহ 3 জেএমবি সদস্য আটক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক, সেনাবাহিনীর পোশাক কখনোই বাইরে কারোই ব্যবহার করা উচিত না। এদের কাছ থেকে পাওয়া তথ্য মতে আমরা আরো কিছু মিলিটেন্টকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। জামিনে মুক্ত হয়ে রাজশাহীতে আবারও নাশকতার চেষ্টা জেএমবি সদস্যদের। আতঙ্কিত, নির্যাতনের শিকার অনেকেই। অনেক জেএমবি ছাড়া পাইছে, তেনারা তো এখন বের হয়ে এগুলো কাজ করতেছে। এটা বোমা বাস করা মানে তার একটা ইঙ্গিত এখানে যে আবার জেএমবি মাথা ছাড়া দিয়ে উঠছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি ইশরাত জাহান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পৌর নির্বাচনে আওয়ামী লীগ ভোট কারচুপির ষড়যন্ত্র করছে অভিযোগ বেগম জিয়ার। বললেন, ভিন্ন মতের অস্তিত্ব রাখতে চায় না বলেই দমন পীড়ন চলছে। পৌর নির্বাচনে প্রচারণার সুযোগ থাকছে আর মাত্র একদিন। শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সামগ্রী। মানবতা বিরোধী অপরাধ মামলায় গাইবান্ধার জামায়াতের সাবেক এমপি আব্দুল আজিজ সহ 8 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত। ফ্ল্যাট কিনতে অনেকেই হচ্ছেন প্রতারণার শিকার। বছরের পর বছর ঘুরেও বুঝে পাচ্ছেন না প্রাপ্য ফ্ল্যাট। আবাসন ব্যবসায় মন্দার জন্য এটিও দায়ী মত অর্থনীতিবিদদের। এবং নেপাল বিজয়ী কিশোরী ফুটবলারদের গ্রামে এবার আলোর ঝিলিক। বিদ্যুৎ সংযোগে বিজয়ের স্বীকৃতি। উদ্ভাসিত হল ময়মনসিংহের কলসিন্দুর। চট্টগ্রামে জঙ্গি সংগঠন জেএমবির আঞ্চলিক কমান্ডার ফারদিনের আস্তানা থেকে অত্যাধুনিক স্নাইপার রাইফেল, 190 রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বোমা তৈরির উপকরণ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। ভোরে বিশেষ অভিযান চালিয়ে ওই আস্তানা থেকে জেএমবির 3 সদস্যকে আটক করা হলেও ফারদিনকে পাওয়া যায়নি। বড় ধরনের নাশকতা চালাতে সেনানিবাসের পাশে এই আস্তানা গড়ে তোলা হয়েছিল বলে ধারণা পুলিশের। শাখা টুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জেএমবির এই গোপন আস্তানায় আমেরিকার তৈরি অত্যাধুনিক MK-11 স্নাইপার রাইফেল দেখে বিস্মিত শীর্ষ পুলিশ কর্মকর্তারা। তাদের দাবি, বাংলাদেশে এই ধরনের ভারী অস্ত্র এই প্রথম উদ্ধার হলো, তাও আবার জঙ্গি সংগঠন জেএমবির আস্তানা থেকে। শনিবার মধ্যরাতে গোয়েন্দা পুলিশ প্রথমে জেএমবির সদস্য ফয়সালকে আটক করে। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী হাটাজারির আমান বাজার এলাকায় সন্ধান মেলে এই আস্তানার, আর সেখান থেকে আটক করা হয় রাসেল এবং নয়ন নামে আরো 2 জনকে। 3 জনকে আটক করেছি। ওদের দেওয়া তথ্য মতে আমরা এখানে এসেছি। এটা ওদের যে কমান্ডার ছিল তার বাসা। এখান থেকে আমরা অত্যাধুনিক MK-11 রাইফেল এবং বিপুল পরিমাণ গুলি, গোলা বারুদ, এরপর হচ্ছে যে ডেটোনেটর যেগুলো আছে, এক্সপ্লোসিভ, এগুলো আমরা রিকভার করেছি। বোমা তৈরির সরঞ্জাম, তারপরে যে অত্যাধুনিক অস্ত্র, গোলা বারুদ সহ এগুলো পাওয়া গেছে। তো এটা তো জেএমবির তাদের যে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা, এটারই একটা অংশ। কমান্ডার পলাতক ছিল, সেই এইখানে অবস্থান করতো আর কি। জঙ্গি আস্তানায় অস্ত্র, গুলি এবং বোমা তৈরি উপকরণের পাশাপাশি পাওয়া যায় বেশ কিছু সামরিক পোশাক। বড় ধরনের নাশকতা ঘটাতে এগুলো মজুত করা হয়েছিল বলে ধারণা পুলিশের। তারা নাশকতার উদ্দেশ্যেই তো এগুলি জড়ো করেছিল এখানে, এবং মনে হয় হয়তো খুব তাড়াতাড়ি তারা কোনো এই ধরনের কোনো ঘটনা ঘটাতে যাচ্ছিল বলে আমাদের মনে হচ্ছে। বাড়ির মালিক জানায়, গত 6 মাস আগে পরিচয় গোপন করে জেএমবির চট্টগ্রাম আঞ্চলিক কমান্ডার ফারদিন এই বাসাটি ভাড়া নিয়েছিল। আমরা এখানে এতগুলি মানুষের মধ্যে কেউ যদি একটুখানি আমরা টের পাইনি, দেখি এই ফোলাটা এইরকম, যেখানে যদি সিঙ্গেল হইতো তাহলে বা আমি বুঝতে পারতাম যে বা সিঙ্গেল মানুষ এটার ভিতরে যান, কারণ ওর ওয়াইফ আছে, বাচ্চা আছে। এর আগে গত 5 এবং 6 অক্টোবর নগরের কর্ণফুলী ও বাইজিত এলাকায় এ ধরনের 2টি জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছিল পুলিশ। পরে পুলিশের উপর গ্রেনেড হামলা চালাতে গিয়ে জাবেদ নামে এক জঙ্গি সদস্য নিহত হয়েছিল। চট্টগ্রামের আমানবাজার থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে অন্য কেউ যেন কোনো সরকারি বাহিনীর পোশাক ব্যবহার করতে না পারে, সেজন্য কঠোর আইন করা প্রয়োজন বলে মত চট্টগ্রামের পুলিশ কমিশনার আব্দুল জলিল মন্ডলের। জঙ্গি আস্তানা থেকে সামরিক পোশাক সহ 3 জেএমবি সদস্যকে আটকের পর সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। এইটা কমপ্লিটলি ব্যান্ড হওয়া উচিত
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক, সেনাবাহিনীর পোশাক কখনোই বাইরে কারোই ব্যবহার করা উচিত না। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করে যতটুকু জানা গেছে, যার তারা ওই দুই ঘটনা, সদরঘাটের ঘটনা এবং কোয়াজনগরের যে ঘটনার সাথে এই গ্রুপের মিল আছে এবং তারা রিলেশন আছে। আশা করছি যে এদের কাছ থেকে পাওয়া তথ্য মতে আমরা আরো কিছু মিলিটেন্টকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। মিলিটেন্টসকে কখনোই আমরা এদেশের মানুষ অ্যাকসেপ্ট করে না এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমরা এর বিরুদ্ধে আমাদের স্পষ্ট যুদ্ধ ঘোষণা। এদিকে জামিনে মুক্ত হয়ে রাজশাহী অঞ্চলে আবারও নাশকতার চেষ্টা চালাচ্ছে জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসী ও তাদের নির্যাতনের শিকার অনেকেই। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলছেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ না থাকায় জেএমবি সদস্যরা সহজে জামিনে বের হয়ে যাচ্ছে। তবে পুলিশের দাবি, এই সদস্যদের প্রতি তাদের বাড়তি নজরদারি রয়েছে। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকি রিপোর্টে। সর্বহারা দমনের নামে 2004 সালে জেএমবি রাজশাহীর বাগমারা, নওগাঁ রানীনগর ও আত্রায়ে প্রকাশ্য দিবালোকে হত্যা করে প্রায় অর্ধশত নির্দোষ মানুষকে। 2007 সালে জেএমবির শীর্ষ নেতাদের অনেকের ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ড হলেও জামিনে মুক্ত আছেন অনেকেই। পুনরায় তারা সংগঠিত হয়ে বড় ধরনের নাশকতার চেষ্টা চালাচ্ছে বলে আশঙ্কা এলাকাবাসীর। সবশেষ গেল শুক্রবার বাগমারার আহমদিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা এরই শামিল বলে ধারণা তাদের। এরা বোমা বাস করা মানে তার একটা ইঙ্গিত এখানে যে আবার জেএমবি মাথাচাড়া দিয়ে উঠছে। অনেক জেএমবি ছাড়া পাইছে, তেনারা তো এখন বের হয়ে এগুলো কাজ করতেছেন। হয়তো বা ভবিষ্যতে যাতে এটা হতে না পারে আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করি। তবে বিষয়টি নিয়ে ভিন্নমত পোষণ করে জামিনে থাকা জেএমবি সদস্যদের উপর নিয়মিত নজরদারি রাখা হচ্ছে বলে দাবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার। নির্দিষ্ট সময় পর পর তাদেরকে ডাকা হয়। সরকারের পক্ষ থেকে তদারকি আছে বলেই তো আমরা তথ্যগুলো জানি যে তারা জামিন পেয়ে সেখানে তাদের স্বাভাবিক জীবনযাপন প্রমাণ দিয়েছে, তারা নির্দোষ, এটার সাথে জড়িত নয়। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, আইনের ফাঁকফোকর দিয়ে জেএমবি সদস্যরা জামিনে মুক্তি পেয়ে যাচ্ছেন। ইনভেস্টিগেশন যেভাবে তারা করেছে, ইনভেস্টিগেশনের ফাঁকফোকর তো পৃথিবীর সব জায়গায় আছে। যাদের বিরুদ্ধে হয়তো দুই একটা সাক্ষী আসতে পারে না, তারা হয়তো ছাড়া পেতে পারে, কিন্তু ছাড়ার সংখ্যা খুব কম আছে। কনভিকশনই সব হয়েছে। জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এই কৌশলী। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, বাগমারা, রাজশাহী। পৌর নির্বাচনে আওয়ামী লীগ ভোট কারচুপির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুরে হাইকোর্ট অডিটোরিয়ামে বিএফইউদের একাংশের সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় তিনি বলেন, সরকার ভিন্ন মতের অস্তিত্বে বিশ্বাস করে না বলেই দমন পীড়ন চালাচ্ছে। আওয়ামী মার্কা নির্বাচনের মুখোশ আপনারা আগেই তাদের খুলে দিয়েছেন। হাসিনার অধীনে যে নির্বাচন সুষ্ঠু হতে পারে না, রকিবের নির্বাচন কমিশনের অধীনে যে সুষ্ঠু হতে পারে না, রকিব তার থেকে আরো বড় দালাল বোধ আছে, কমিশনার গুলো আরো কিছু দালাল আছে, এইগুলা যে এই দালালগুলোর অধীনে যে নির্বাচন হতে পারে না সেটা প্রমাণ করে দিই। মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য বসে আছে। যতই জরিপ করুক, ওই মিথ্যা জরিপ দিয়ে কিছু হবে না। সত্যিকারে নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, তাহলে বিএনপি 80% ভোট পেয়ে, সবচেয়ে বেশি ভোট পেয়ে ধানের শীষ বিজয়ী হবে ইনশাল্লাহ। কিন্তু বলা হচ্ছে যে সাংবাদিকরা নাকি ভোট কেন্দ্রের ভিতরে থাকতে পারবে না, শোনা যায়। যদি সেটাই হয় তাহলে লক্ষ্য আরো পরিষ্কার। বুঝতে হবে সাংবাদিকদের থাকতে দেয়া হচ্ছে না তাদের চুরি করার জন্য। তাদের কাছে আমাদের আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আপনারা সত্যিকারের ভিতরে কি ঘটছে সবকিছু তুলে ধরবেন। দুপুরের সময় আরো থাকছে। জীবন বাজি রেখে বিশাল পথ পাড়ি দিয়ে গ্রিসে এসেও সুখে নেই বাংলাদেশিরা। বেশ কয়েক বছর ধরে চলা অর্থনৈতিক মন্দাই কারণ বলছেন সংশ্লিষ্টরা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধ মামলায় গাইবান্ধার জামায়াতের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ সহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে ধানমন্ডি নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান। গাইবান্ধার সাবেক এমপি সহ একই এলাকার বাকি ৭ জনও জামায়াতে ইসলামের নেতাকর্মী।
তাদের বিরুদ্ধে ৭১ মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা ও লুণ্ঠনের ৩টি অভিযোগ আনা হয়েছে। এছাড়া হবিগঞ্জের লিয়াকত আলী ও কিশোরগঞ্জের আমিনুল ইসলামের বিরুদ্ধে ৭টি অভিযোগ রয়েছে। অভিযুক্ত ৮ জনই পলাতক রয়েছেন। এ সময় তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল জলিল জানান, ১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধীর বিষয়ে তথ্য সংগ্রহ করেছেন তারা। সরকারের নির্দেশনা পেলে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করা হবে। প্রিন্সিপাল পারপেট্রেটর যারা, তাদেরকে এটা টোকেনীয় হোক বা ডেকে আনাই, কাঠগড়ে তুলে আনাই করা হোক, যেভাবেই হোক এই বিচারটা তো আমি মনে করি হওয়া উচিত। আনুষ্ঠানিকভাবে আমরা এখনো কোনো মামলা শুরু করি নাই। আর এখানে আমরা একটা সরকারের দিক নির্দেশনা অবশ্যই দরকার। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গোয়েন্দারা কিন্তু সবগুলোই করেছে, সন্দেহভাজন বলেন আর যারাই করেছেন সবগুলিকে ধরেছে এবং সবগুলোই আমরা ডিসক্লোজ করেছি যে এগুলি সবই কন্ট্রাক্ট কিলিং, সবগুলি একটা উদ্দেশ্য নিয়ে এগুলি করার প্রচেষ্টা নেওয়া হয়েছিল। মাননীয় মন্ত্রী, এই সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনা পরপর ঘটছে। এক হলো এই পাকিস্তানি কূটনীতিকে প্রত্যাহার করার পিছনে অনেক কারণ আছে, সেগুলো আপনারাই বের করেছেন। দুই হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন ধরনের কথা। তৃতীয়ত হচ্ছে এই যে জেএমবির একটার পর একটা আস্তানা খুঁজে বের করা, তার মানে সারা দেশে জেএমবি ছড়িয়ে গেছে এবং সুযোগ পেলেই তারা এগুলো ঘটাতে পারে। সরকার হয়তো সেখানে অনেক জায়গায় শিথিল করে দিচ্ছে। এইগুলোর ভিতরে আপনি কি এটা আপনাদের নিয়ন্ত্রণ আছে কিনা, বা এর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা, অথবা কি ঘটতে যাচ্ছে, কোনো ম্যাচাকার কিছু ঘটতে যাচ্ছে কিনা, দেশে মানুষ আতঙ্কে আছে, আপনি কি মনে করছেন, কি বলবেন? আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ আমাদের বাংলাদেশের মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ নয়। এগুলি সবগুলি হচ্ছে একটা ষড়যন্ত্র, একটা নীল নকশা করার জন্য, সফল করার জন্য একটা প্রচেষ্টা যা হচ্ছে। এখানে যাহারাই জেএমবি, আমি বারবার বলেছি, তাহারাই আল কায়দা, তারাই আনসারুল্লাহ বাংলা টিম, আজকে তারাই আইএস নামে একটা সাইনবোর্ড ব্যবহার করে তারা একটা প্রচেষ্টা নিচ্ছে। আমাদের কিন্তু নিরাপত্তা বাহিনী, আমাদের গোয়েন্দা বাহিনী তৎপর হয়ে তাদেরকে সবকটাই আমরা অপতৎপরতা বন্ধ করে ফেলেছি। আর যে ছড়িয়ে ছিটিয়ে যেগুলো আছে আপনারা দেখেছেন, আমরা এই আজকে হাটহাজারিতে একটা প্রচেষ্টা নিতে যাচ্ছিল, সেগুলো ধরা পড়েছে। আপনারা দেখেছেন মিরপুরে একটা আস্তানা তাদের করেছিল, সেগুলো আমরা ধরে ফেলেছি। আমরা যেখানেই তারা একটা কিছু করার ব্যবস্থা নিচ্ছে, আমরা কিন্তু ধরে ফেলছি। আমরা সেই জন্যই বলছি যে আমাদের মানুষ এগুলো পছন্দ করে না। আমাদের দেশবাসী আজকে ঘুরে দাঁড়িয়েছে, এই সমস্ত অপকর্ম যারা করতে চাচ্ছে তাদেরকে ধরিয়ে দিচ্ছে এবং তাদের ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে। সেই জন্যই আমরা জোর গলায় বলতে পারি যে এই ধরনের অপচেষ্টা, এই ধরনের আত্মঘাতী, এই ধরনের জঙ্গিদের কোনোদিনই বাংলাদেশের স্থান হবে না। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে সচিবালয়ে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা সরাসরি ছিলাম সেখানে। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী। সকালে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে এই মামলা করা হয়। গত ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক সমাবেশে যোগ দেন বেগম জিয়া। ওই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এরপর সারা দেশে তার এই মন্তব্য নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। সোমবার মধ্যরাতে শেষ হচ্ছে পৌর নির্বাচনের প্রচারণা, আর তাই শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে প্রার্থীরা দিন-রাত চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। শীত উপেক্ষা করে ভোরের আলো ফুটতেই প্রার্থীরা পৌঁছে যাচ্ছেন ভোটারদের কাছে। নির্বাচনে জয়ী হতে প্রার্থীরা ভোট চাইছেন, ভোটারদের কাছে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। কিছু কিছু এলাকায় আবার দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইছেন কেন্দ্রীয় নেতারা। আর সেই সুযোগে ভোটাররাও প্রার্থীদের কাছে তুলে ধরছেন তাদের বিভিন্ন দাবি দাওয়া। এদিকে আজ থেকে আঞ্চলিক এবং জেলা নির্বাচন কার্যালয়গুলো থেকে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন নির্বাচনী এলাকায়।
আসন্ন পৌরসভা নির্বাচন 2015 উপলক্ষে বিভিন্ন নির্বাচনী মালামাল আমরা সংশ্লিষ্ট উপজেলাগুলিতে আজ থেকে প্রেরণ করব। এই মালামালগুলির মধ্যে ব্যালট পেপার, সাংবাদিক, অবজারভার, বিভিন্ন কার্ড, তারপর তাদের পরিচয়পত্র ইত্যাদি রয়েছে। আমরা এই কার্যক্রম আমাদের আগামীকাল পর্যন্ত চলবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদেরকে মালামাল বুঝে নেওয়ার জন্য পত্র দেওয়া হয়েছে। দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় আছেন কামরুজ্জামান মামুন, বগুড়া সান্তাহার পৌরসভায় আছেন রাকিবুল হাসান এবং সাতক্ষীরা পৌরসভায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি মামুনের কাছে। মামুন, ইশরাত, সময় গড়িয়ে এখন মধ্য দুপুর এবং সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে প্রার্থীরা তাদের শেষ মুহূর্তের এই প্রচারণায় ব্যাপক জোরে সোরে প্রচারণা শুরু করেছেন। আপনাকে জানিয়ে রাখি যে আপনি নিশ্চয়ই জানেন আগামীকাল রাত 12টা থেকে নির্বাচনী প্রচারের সময় শেষ হচ্ছে এবং আগামীকাল বেলা 12টার মধ্যে বহিরাগতদের নির্বাচনী এলাকা ত্যাগের নির্দেশ রয়েছে। তো এই জন্য শেষ মুহূর্তের প্রচারণায় কিন্তু প্রার্থীরা ব্যাপকভাবে তারা অংশ নিচ্ছেন এবং সমর্থকদের সাথে নিয়ে তারা বিভিন্ন দুয়ারে দুয়ারে যাচ্ছেন, জনসংযোগ করছেন। এই সোনারগাঁ পৌরসভায় ইশরাত যে কজন মেয়র পদপ্রার্থী রয়েছেন তাদের ব্যাপারে যদি আপনাকে বলি, তো বলতে হয় যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যিনি রয়েছেন, যিনি বর্তমান মেয়র, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। দেখেছি যে তিনি বাসায় বসে আসলে তার সমর্থকদের নিয়ে নির্বাচনের দিনের কর্মপরিকল্পনা তৈরি করছেন। এছাড়া আমরা আওয়ামী লীগ সমর্থিত যে মেয়র প্রার্থী রয়েছেন তার সঙ্গেও সাক্ষাৎ করেছি। দেখেছি যে তিনি বিভিন্ন এলাকায় যে উঠান বৈঠকে অংশ নিচ্ছেন, উঠান বৈঠক করছেন, সেখানে তিনি বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায়ের চেষ্টা করছেন। আর বিএনপি সমর্থিত যে মেয়র প্রার্থী রয়েছে তার সঙ্গেও আমাদের সাক্ষাৎ হয়েছে। তিনি বিভিন্ন এলাকায় যে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং তিনি এইভাবে আসলে ভোট প্রার্থনা করছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই সোনারগাঁ এবং তারাবই দুটি পৌরসভায় এইবার কিন্তু নারায়ণগঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 30 ডিসেম্বর 5টি পৌরসভার মধ্যে। তো এই দুইটি পৌরসভায় কিন্তু ভোট কেন্দ্রের সংখ্যাও রয়েছে 9টি এবং এই 9টি ভোট কেন্দ্র রয়েছে, প্রত্যেকটি ওয়ার্ডে 9টি করে ভোট কেন্দ্র রয়েছে এবং ওয়ার্ড রয়েছে 9টি। তো আমরা কথা বলেছিলাম অনেকের সাথে, তারা বলছেন যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এই পৌরসভায়, রাস্তাঘাট নির্মাণ, রাস্তায় সড়ক বাতি, এছাড়া গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ, আসলে অনেক কিছুরই অপ্রতুলতা রয়েছে এই সোনারগাঁ পৌরসভায়। সবকিছুর প্রতিশ্রুতি কিন্তু আদায় করে নিচ্ছেন শেষ মুহূর্তেও ভোটাররা। তো ইশরাত, আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। আমরা এখন চলে যাব বগুড়ার সান্তাহারে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী রাকিবুল হাসান। ধন্যবাদ মামুন। আমরা এখন আছি সাতক্ষীরা পৌর এলাকায় এবং 10 বর্গ কিলোমিটারের এই পৌর এলাকাটি 1988 সালে প্রতিষ্ঠিত হয় এবং তারপর থেকে কিন্তু নানা উন্নয়নের কাজের প্রত্যাশা করেছে এখানকার ভোটাররা। আর এরপর এবারের নির্বাচনে কিন্তু এখন দুপুর বেলায় আমরা কিছুক্ষণ আগে জোহরের নামাজে অংশ নিতে দেখেছি বিভিন্ন প্রার্থীদের এবং তারপরে কিন্তু প্রার্থীরা কিন্তু তারা তাদের প্রচারণা কিন্তু চালিয়ে যাচ্ছে। আমি আপনাকে বলে রাখি এখানে মোট ভোটার সংখ্যা 23,288 জন। ধানের শীষ মার্কায় ভোট করছেন তোফাজ্জল হোসেন ভুট্টু এবং তিনি বর্তমান দায়িত্বপ্রাপ্ত মেয়র, এবং রাশিদুল ইসলাম রাজা তিনি নৌকা প্রতীকে নির্বাচন করছেন। এছাড়া 30 জন কাউন্সিলর এবং 12 জন সংরক্ষিত কাউন্সিলরও কিন্তু এখানে নির্বাচন করছেন। এবং আপনাকে জানিয়ে রাখি কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম রেজাউল করিম রিটার্নিং অফিসারের সঙ্গে। তিনি জানাচ্ছিলেন যে তারা পাইলট উচ্চ বিদ্যালয়, এখানকার পাইলট উচ্চ বিদ্যালয় প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টদের সঙ্গে একটি আলোচনায় করছেন এবং মিটিং হচ্ছে সেখানে যে কিভাবে আসলে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত করা যায় এবং সেই সাথে সাথে তাদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নির্বাচন রিটার্নিং অফিসার কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে সেখানে সমস্ত মালামাল কিন্তু চলে এসেছে নির্বাচনী কার্যক্রমের এবং আজকে কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে আগামীকাল রাত্রি 12টার পর থেকে কিন্তু নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে যাচ্ছে। এবং তিনি বলছেন যে রিটার্নিং অফিসার জানিয়েছেন যে ভিজিলেন্স টিম আছে, পরিদর্শন টিম, তারা কিন্তু এখনো পরিদর্শন করছেন যে কোনো ধরনের অভিযোগ আছে কিনা। তবে এখানে আমরা ধানের শীষ প্রতীকের প্রার্থী, তার কাছ থেকে আমরা শুনেছি যে এখানে আসলে নির্বাচনী বিধিবিধান লঙ্ঘনের কথা তিনি বলছেন। আমরা এখানকার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তার সঙ্গেও কথা বলেছি, তিনিও বলছেন যে আসলে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এইরকম পরিবেশ থাকলে আসলে সকলের জন্যই মঙ্গল হবে। তো এই ছিল আমার কাছে সান্তাহার পৌর নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। চলে যাচ্ছি সাতক্ষীরায় তরিকুল ইসলামের কাছে।
ধন্যবাদ রাকিব। সকাল থেকে যেটি জানাচ্ছিলাম যে সীমান্ত জেলা সাতক্ষীরা পৌরসভা এখানে কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণার যে জমজমাট প্রচারণা এটি কিন্তু এখনো অব্যাহত আছে। অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে মাইকে প্রচার এবং প্রার্থীদের যে দোয়া প্রার্থনা বা ভোটারদের কাছে যাওয়া সবকিছুই চলছে সকাল থেকে। যেহেতু আগামীকাল নির্বাচনী প্রচার প্রচারণা আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে সেহেতু কিন্তু প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কিন্তু আরো বেশি তীব্র হচ্ছে। এবং আমরা একটু তথ্য যেটি জানিয়ে রাখি পৌরসভা সম্পর্কে, পৌরসভার নির্বাচন সম্পর্কে। এখানে 4 জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে শাহাদাত হোসেন এখানে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাসকিন আহমেদ চিস্তি ধানেশীষ প্রতীক নিয়ে, আজহার হোসেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে, নাসিম ফারুক খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানকার পৌরসভার যে ভোটার প্রায় 80,000 এবং কাউন্সিলর প্রার্থী আছে 38 জন এবং সংরক্ষিত 9 জন। তো আমরা যেটি আভাস পেয়েছি যে এখানে ত্রিমুখী একটি লড়াইয়ের সম্ভাবনা এখানে আমরা দেখেছি এবং সে লক্ষ্যে কিন্তু এখানে ভোটাররাও প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এরকম একটি বিষয় যে কারা তাকে নির্বাচনে ভোট দিবেন বা কাকে নির্বাচিত করবেন। তো এখানে আমরা যে দৃশ্যটি যে কথাগুলো ভোটারদের কাছ থেকে একটু ব্যতিক্রম এখানে এসেছে সেটি হচ্ছে যে নারী এবং শিশুদের বিষয়ে যে প্রার্থী ভালো তাদের কাছে ভালো কথা বলেছে বা ভালো কোনো বিষয় উদ্যোগ নিবে যে প্রার্থী সেই বিষয়গুলো সেই প্রার্থীকে তারা আর বেশি তারা বেছে নেবেন বিদায় বলে আমাদেরকে জানিয়েছেন ভোটাররা। সেক্ষেত্রে কিন্তু এটা একটা প্রার্থীরাও কিন্তু তাদের নির্বাচনী যে অঙ্গীকার সেই অঙ্গীকারে এই বিষয়গুলো কিন্তু স্থান করে নিয়েছে এবং এই বিষয়গুলো উঠে এসেছে। তো আমার কাছে এই ছিল সাতক্ষীরা পৌরসভা থেকে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে ইসরাতের কাছে। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পৌর নির্বাচনের প্রচারণা খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেছেন সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে নষ্ট করতেই বিতর্কিত কথাবার্তা বলছেন বিএনপি নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তারা। এ সময় নেতারা আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে যে অপচেষ্টা চলছে তা থেকে রক্ষার জন্য আলেম সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। সুষ্ঠু নির্বাচনকে বিঘ্নিত করার জন্য, আরো কুলসিত করার জন্য, পরিবেশকে কুলসিত করার জন্য আরো বেশি বেশি বলছে। গয়েশ্বর রায় যেই কথা বলছে এখন সে এরা মনে করে যে এই কথা বলার পর সবাই দৌড়ে গিয়ে গয়েশ্বর রায় বিতাক, খালেদা জিয়ার বাড়ি গিয়ে আক্রমণ করুক, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ সবাই উত্তেজনা বসে হয়ে এদের উপর আক্রমণ চালাক, এরকম একটা পরিবেশের সৃষ্টি তারা করতে চায়। এই গণহত্যা নিয়েও যেমনি ভাবে পাকিস্তান কথা বলেছে সেই গণহত্যা তারা অস্বীকার যাচ্ছে, তেমনি ভাবে আজকে বাংলাদেশে আমাদের বেগম খালেদা জিয়া বলেন এবং তার সাঙ্গপাঙ্গরা আজকে এই গণহত্যা নিয়ে আজকে প্রশ্ন করছে। এই একই সুরে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের দোষর হিসাবে বেগম খালেদা জিয়া এবং জামাত তাদের দোষর হিসাবে আবার মাঠে নেমেছে এবং তাদের সমর্থনে এই বাংলাদেশে এই আন্তর্জাতিক গোষ্ঠী আজকে এই জঙ্গি তৎপরতা, সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। আজকেও ইসলামের কথা বলে বোমাবাজি করা হচ্ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। আর ৭১ গণহত্যা হয়নি এটিকে প্রতিষ্ঠিত করার জন্য, পাকিস্তানের বক্তব্যকে প্রতিষ্ঠিত করার জন্য বেগম খালেদা জিয়াও আজকে প্রশ্ন তুলেছেন আসলে ৭১ সালে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়নি। এদিকে নির্বাচন কমিশন এখনও জনগণের আস্থা অর্জন করতে পারেনি বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে তাদের মত, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অঙ্গীকারাবদ্ধ হয় তবে একটি অবাধ নির্বাচন উপহার দেয়া অসম্ভব নয়। তোহা খান তামিমের রিপোর্ট। আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে ভোটের মাঠ এখন সরগরম। প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাওয়া এই নির্বাচন একদিকে যেমন প্রার্থী ও দলের জনপ্রিয়তা যাচাইয়ের পরীক্ষা, তেমনি নির্বাচন কমিশনকেও প্রমাণ দিতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতার। মানুষের আস্থা অর্জনে নিতে হবে পর্যাপ্ত পদক্ষেপ। যেখানেই আচরণবিধি ভঙ্গ হচ্ছে সেখানে তাদেরকে অ্যাকশনে যেতে হবে। আমরা দেখতেছি যে নির্বাচন কমিশন সেই শক্তভাবে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তারা যদি এখনো শক্তভাবে পদক্ষেপ নেন তাহলে কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে। স্থানীয় সরকার বিশেষজ্ঞদের মতে অন্যান্য দেশের তুলনায় বিভিন্ন কাঠামোতে দেশে নির্বাচন কমিশন কোনোভাবেই পিছিয়ে নেই। তবে সবার সহায়তা ছাড়া নির্বাচন কমিশনের একক উদ্যোগে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মতামত তাদের। নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনে কারো কোনো অঙ্গীকার নেই, সুতরাং নির্বাচনের পদ্ধতি অনেক ইম্পর্টেন্ট। ফলাফল হচ্ছে এখন সবাই ফলাফলমুখী, পদ্ধতি মেনে চলার জন্য হচ্ছে না।
এটা নির্বাচন কমিশন ওয়ান অফ দ্য বিগেস্ট প্লেয়ার। নির্বাচন কমিশনই একমাত্র প্লেয়ার না, যখন যেখানে ব্যত্যয় ঘটবে স্বচ্ছতার সাথে এটাকে মোকাবিলা করতে হবে। ব্যর্থ হয়ে গেল এটা বলতে হবে যে আমি ব্যর্থ হয়েছি। দলীয় সরকারের অধীনে যখন একটি নির্বাচন কমিশন হয় তখন সেই নির্বাচন কমিশন সারাক্ষণ তটস্থ থাকে যে আমার প্রশাসন আমার হাতে নয়, রাজনীতিকদের নানান রকমের দাবি আমার উপরে থাকে এবং তারা নানান রকমের কাজ এবং প্রভাব তারা বিস্তারও করে ফেলে। দলগুলোর যারা নেতা আছেন শক্ত হাতে তাদের ক্যাডার এবং তাদের কর্মীদেরকে বলতে হবে যে তোমাদের বিরুদ্ধে আমরা যেন একটিও অভিযোগ না পাই। তাদের মতে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার মাধ্যমে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই পারে নির্বাচনী অনুকূল পরিবেশ নিশ্চিত করতে। একটি শক্ত নির্বাচন কমিশন এবং একটি ডিসিপ্লিন রাজনৈতিক দল, আমরা উই উইল হ্যাভ অ্যান এক্সেলেন্ট ইলেকশন। তোহাকান তামিম, সময় সংবাদ, ঢাকা। আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নগদ অর্থের প্রবাহ বেড়েছে স্থানীয় অর্থনীতিতে। চলতি মাসে চায়ের দোকান, ডেকোরেটর থেকে শুরু করে ছাপাখানাগুলোতেও আয় বেড়েছে উল্লেখযোগ্য হারে। এতে সাময়িক মূল্যস্ফীতির আশঙ্কা রয়েছে সংশ্লিষ্ট এলাকাগুলোতে। তবে নির্বাচনের পর প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন বাস্তবায়ন হলে তা জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন এজি মাহমুদ। এই চায়ের কাপের মতোই এখন সারা দেশে উত্তাপ ছড়াচ্ছে পৌর নির্বাচন। প্রচারণায় ব্যস্ত প্রার্থীদের কর্মী সমর্থকদের ভিড় বেড়েছে স্থানীয় চায়ের দোকানগুলোতে। এতে আগের তুলনায় বিক্রি বেড়েছে চা, বিস্কিট, কোমল পানীয় সহ বিভিন্ন খাদ্যপণ্যের। সন্ধ্যার পরে অনেক প্রচন্ড লোকজন হয়, দোকানে জায়গা দিতে পারি না এবং আমার দোকানে অনেক লোকও বাড়িয়ে নিছি। খুবই ভালো বেচাকেনি হচ্ছে। নির্বাচনী প্রচারণায় বহুল ব্যবহৃত পোস্টার আর লিফলেটের ডিজাইনও চলছে পুরো দমে। ব্যস্ততা আর আয় দুটোই বেড়েছে ছাপাখানাগুলোতে। প্রায় 3 লক্ষ পোস্টার ছোট বড় মিলে করেছি। নর্মালি আমাদের অন্যান্য মাসে 2 লাখ 3 লাখ টাকা সেল হয়, কিন্তু নির্বাচনের উপলক্ষে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা সেল হয়ে গেছে অলরেডি। অন্য যে কোনো সময়ের তুলনায় ভিড় বেড়েছে ডেকোরেশনের দোকানেও। ব্যাটারি, মাইক আর মাইক্রোফোন ভাড়া নিয়ে গান আর ছন্দের সুরে চলছে নির্বাচনী প্রচারণা। নির্বাচনের কারণে মনে করেন 5-6টা করে মাইক প্রতিদিন যায়। অন্য মাসের চাইতে মনে করেন এমনি যদি 10,000 টাকা কামায়, এই মাসে 15,000 টাকা কামায়। নির্বাচনে ফলাফল ঘোষণার পরপরই বিজয়ী প্রার্থীর কর্মী সমর্থকরা ভিড় জমান মিষ্টির দোকানে। তাই মিষ্টির বাড়তি বিক্রি নিয়ে আশাবাদী বিক্রেতারাও। নরমালে 60-70 কেজি, এমনি নির্বাচনের সময় মিষ্টি যাবে 120-30-150 কেজি আর কি। এদিকে নির্বাচনী আচরণবিধি না মেনে নির্ধারিত ব্যয়সীমার অতিরিক্ত খরচ হচ্ছে বলেই স্থানীয় পর্যায়ে অর্থের প্রবাহ বেড়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। নির্বাচিত প্রতিনিধি জনগণের প্রত্যাশা মাফিক যদি কাজগুলো করতে পারেন এবং তাতে যদি জনগণের চাহিদা মেটানো যায়, তাহলে নির্বাচনের মাধ্যমে যে পজিটিভ ইম্প্যাক্ট সেটা অনেক বেশি দীর্ঘমেয়াদী বা সুদূর প্রসারী হতে পারে। মেয়র পদপ্রার্থী নির্বাচন এলে রিকশা শুধুমাত্র যোগাযোগ নয়, হয়েছে নির্বাচনী প্রচারণার অন্যতম গুরুত্বপূর্ণ বাহন। আর এই টাঙ্গাইল পৌরসভাতে শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে রিকশা চালকদের দিন প্রতি আয় বেড়েছে প্রায় 100 থেকে 200 টাকা। এজি মাহমুদ, সময় সংবাদ, টাঙ্গাইল। ময়মনসিংহের প্রত্যন্ত অঞ্চলের কিশোরী ফুটবলারদের সাফল্যে আবার উদ্বেলিত হলো ধোবাউড়া উপজেলা। তাদের অদম্য ইচ্ছা শক্তিতে এবার বিদ্যুৎ সংযোগ পেল সেই কলসিন্দুর গ্রাম, যেখানকার মেয়েরা নেপাল থেকে ছিনিয়ে এনেছে ফুটবলের ঐতিহাসিক বিজয়। গতকাল কলসিন্দুর সহ 9টি গ্রামে সেই বিজয়ের স্বীকৃতি হিসাবে মিলল বিদ্যুতের সংযোগ। এদিকে বিজয় আর অন্যদিকে বিদ্যুতের আলো, পুরো গ্রামটি যেন ভাসছে খুশির বন্যায়। কলসিন্দুর থেকে ফিরে নিজামুদ্দিন লিটনের তোলা ছবিতে আরো জানাচ্ছেন দেবাশিস রায়। ময়মনসিংহ সদর থেকে প্রায় 80 কিলোমিটারের দীর্ঘ পথ পেরুলে দেখা মিলবে কলসিন্দুর গ্রাম, যে নিভৃত পল্লীর আলো বাতাসেই বেড়ে উঠছে বাংলার একালের যোদ্ধারা। বলছি, গত 20 ডিসেম্বর নেপালের মাঠে এশিয়ান ফুটবল কনফেডারেশনে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে ফেরা অনূর্ধ্ব 14 নারী ফুটবল দলের নাজমা, তহুরা, রূপা আর তাসলিমাদের কথা, যাদের ফুটবল জাদুতে লাল সবুজের পতাকাকে নতুন করে চিনেছে বিশ্ববাসী। প্রবল পরিশ্রমী আর সহজ সরল সেই মেয়েদের গ্রামে এতদিন ছিল না কোনো বিদ্যুৎ ব্যবস্থা। শনিবার আধারে ঢাকা সেই গ্রামের মেয়েগুলো হঠাৎই উল্লসিত হয়ে ওঠে বিদ্যুৎ পাবার পূর্ণতায়। উচ্ছ্বসিত কণ্ঠে আলোড়িত হয় নতুন স্বপ্নের বুলি। আমরা এখন আমাদের প্রিয় যে মানুষগুলা খেলোয়াড়, ওদের খেলা দেখতে পারবো আর ওদের খেলা দেখে শিখবো। যখন খেলবো তখন আমাদের গ্রামের সবাই দেখতে পারবে বিদ্যুৎ আসছে, তার জন্য তারা টিভিতেও দেখতে পারবে। আমি এমন একটা প্লেয়ার হইতাম চাই যে সবাই বাংলাদেশের মিলিয়া, আমরা বাংলাদেশের মানুষের অনেকে মিলিয়া যেন আমরা বিশ্বকাপ খেলে আনতে পারি। এদিকে বিদ্যুৎ সংযোগ দিতে এসে সরকারের মন্ত্রীও বললেন ওরা এগোচ্ছে বিজয়ের পানে।
একটা নতুন বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ সারা বিশ্বের কাছে পরিচিত করতে তারা যুদ্ধ করছে। আমরা যুদ্ধ করছি না, আমাদের ফুটবলাররা যুদ্ধ করেছে। অন্যদিকে মেয়েদের অর্জনে বিদ্যুৎ পেয়ে খুশির যেন সীমা নেই গ্রামবাসীরও। ছোট ছোট বাচ্চারা যে খেলাধুলা করছে, ওদের জন্য, ওদের উদ্যোগে আমরা কারেন্ট পাইছি। নেপালটা হারাইছে, আরো সামনে আরো হারাইবে। তবে যে মহীয়সী শিক্ষয়িত্রীর দূরদর্শিতায় কলসিন্দুর গ্রামের এত সুনাম, মেয়েদের নিয়ে তার স্বপ্ন আরো অনেক দূর। ওরা একদিন যেরকম অবহেলিত ছিল, সেরকম ওরা এখন ফুটবলের সর্বোচ্চ শিখরে ওরা পৌঁছেছে। বিশ্বকাপ যেন ওরা খেলতে পারে, এটা যেন আমি দেখে মরতে পারি। সবার আশা দারিদ্র সীমায় বেঁচে থাকা এই রত্নগুলোর যত্ন নিলে আগামীতে ধরা দেবে আরো বিরল সম্মান। দারুণ উদ্যমী আর দৃঢ় প্রত্যয় এসব কিশোরী এখন স্বপ্ন দেখছে বাংলাদেশকে নতুন সম্মানে সমুজ্জ্বল করার। স্বপ্ন দেখছে বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের শিরোপা অর্জনের। ধোবাউড়ার ঐতিহাসিক কলসিন্দুর গ্রাম থেকে দেবাশিস রায়, সময় সংবাদ, ময়মনসিংহ। অর্থমন্ত্রী পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ে অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ না করা এবং শিক্ষকদের নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দেয়ায় তারা এই দাবি জানান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষকদের দাবি তুলে ধরেন ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। কিছু সংখ্যক লোক যারা নাকি আপনার চক্রান্তকারী, তারা সরকারের যে সুনামটা এটাকে ম্লান করে দিয়েছে, নস্যাৎ করে দিচ্ছে কয়েকটা এরকম ভাবে বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে। তো আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। সেই জন্য এখান থেকে সমস্ত শিক্ষকদের কাছ থেকে স্বতঃস্ফূর্তভাবে দাবি উঠেছে যে অর্থমন্ত্রী আমরা পদত্যাগ চাই। অর্থমন্ত্রীর এই কাজের আমরা তীব্র নিন্দা করি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি এই ব্যাপারগুলো যদি আমরা সময় একটা দিব মিটিং করে, যদি এই ব্যাপারটা যদি আপনার চূড়া না হয়, তাহলে আমাদের কঠোর আন্দোলন না যাওয়া ছাড়া আমাদের কোনো গত্যন্তর নাই। দুপুরের সময় আরো থাকছে। যুক্তরাষ্ট্রের শিকাগোতে পুলিশের গুলিতে আবারও 2 কৃষ্ণাঙ্গ নিহত। প্রতিবাদে উত্তাল গোটা শহর। ইউরোপে অবৈধভাবে প্রবেশের প্রধান গেটওয়ে প্রাচীন সভ্যতার দেশ গ্রিস। কখনো শত শত মাইল হেঁটে, আবার কখনো ছোট্ট নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে জীবন বাজি রেখে গ্রিসে আসেন অভিবাসীরা। কিন্তু বেশ কয়েক বছর ধরে চলা অর্থনৈতিক মন্দার কারণে গ্রিসে আসা বাংলাদেশিরা সুখে নেই। এথেন্সের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। দেশ ছেড়ে প্রবাসের পথে পাড়ি জমিয়েছেন প্রায় 1 যুগ আগে। এরপর আর বাড়ি ফেরা হয়নি মুজাহিদের। গ্রিসে এসে এখনো বৈধতার কাগজপত্র পাননি। মন চায় বাবা মাকে দেখতে, কিন্তু ইচ্ছে থাকলেও নেই কোনো উপায়। বাংলাদেশে যাওয়া যাইতেছে না, বড় কষ্ট লাগতেছে, কিন্তু মা বাপের জন্য তো বড় মায়া লাগতেছে, কিন্তু কি করব, আমাদের ভাগ্যমন্দ। বাংলাদেশ থেকে ইরান ও তুর্কি হয়ে অনেকে মৃত্যু ঝুঁকি নিয়ে গ্রিসে আসলো, ভালো নেই কেউই। যারা আমরা পুরনো আছি তারা কিছু একটা ভালো আছে, কিন্তু নতুনরা অনেক খারাপ অবস্থায় আছে, কাজকর্ম একদম বলতেই নাই, অর্থনৈতিক অবস্থা ভীষণ খারাপ। গ্রিসের অর্থনৈতিক মন্দার কষাঘাতে জর্জরিত হয়ে বাংলাদেশিদের অনেকে পাড়ি জমাচ্ছেন পার্শ্ববর্তী দেশগুলোতে। কয়েক বছর আগে যে পরিমাণে প্রবাসী বাংলাদেশি এখানে বসবাস করতেন, স্বাভাবিক কারণে সেই পরিমাণে প্রবাসী জনগোষ্ঠী এখানে আর নেই। কোনো প্রবাসী বাংলাদেশি এই বিশেষ অর্থনৈতিক অবস্থার কারণে বাংলাদেশেও ফিরে যাচ্ছেন। স্থানীয় বাংলাদেশি কমিটির এই নেতা জানালেন, গ্রিসের পাসপোর্টধারী বাংলাদেশির সংখ্যা একেবারেই হাতে গোনা। এখন যারা আমরা গ্রিসে বর্তমানে বসবাস করতেছি, যাদের দোকানপাট আছে এবং যাদের কাজ আছে, স্থায়ীভাবে তারই আমরা বসবাস করতেছি। গ্রিসে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলো, অর্থনৈতিক মন্দার কোনো উন্নতি এখনো দেখা যাচ্ছে না। বেশ কয়েক বছর ধরে চলা গ্রিসের অর্থনৈতিক মন্দার কারণে বেশি বিপর্যস্ত পুরো গ্রিসবাসী, আর এর প্রভাব পড়েছে পুরো বাংলাদেশি কমিউনিটির উপরে। আগে যেখানে 30,000-এর মতো বাংলাদেশি এখানে বসবাস করত, এখন তা কমতে কমতে এসে ঠেকেছে মাত্র 15,000-এ। তবে কখন বাংলাদেশিদের ভাগ্যের পরিবর্তন হবে তা কেউ জানে না। গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে শোয়েব কবির, সময় সংবাদ। প্রতারণা, আবাসন ব্যবসার সঙ্গে প্রায় অবধারিতভাবে জড়িত একটি শব্দ। এমন অনেক ভুক্তভোগী আছেন যারা ফ্ল্যাট কিনতে আবাসন প্রতিষ্ঠানগুলোতে টাকা দিয়েছেন, কিন্তু বছরের পর বছর ঘুরিয়েও তাদের প্রাপ্য ফ্ল্যাট তো দূরের কথা, পাওনা টাকাও ফেরত দিচ্ছে না অনেক প্রতিষ্ঠান। অর্থনীতিবিদ ও রিহ্যাব বলছে, অন্যান্য অনেক কারণের পাশাপাশি একটি প্রতারণার বাস্তব গল্পও আবাসন ব্যবসায় মন্দাভাবের অন্যতম কারণ। আবাসন শিল্প নিয়ে আতিকুর রহমান তামালের 3 পর্বের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব। উত্তরার দক্ষিণখানের ব্লু ফ্লাওয়ার প্রকল্প
বেশ খোলামেলা আবাসন প্রকল্পটির নির্মাতা প্রতিষ্ঠান মিশন গ্রুপ। তাদের এই প্রকল্পে প্রতিটি ফ্ল্যাটের দাম ৪৫ থেকে ৫০ লাখ টাকা। নিজস্ব একটা আবাসনের স্বপ্নে এই প্রকল্পে অন্য অনেকের মতোই মমিন ও আনোয়ার ৩ বছর আগে মিশন গ্রুপের হাতে তুলে দেন পুরো টাকা। কিন্তু চুক্তিপত্র অনুযায়ী চলতি বছরের মার্চে ফ্ল্যাট হস্তান্তরের কথা থাকলেও প্রকল্পটির নির্মাণ কাজই বন্ধ রয়েছে প্রায় বছর খানেক ধরে। আর এখন ফ্ল্যাট তো দূরের কথা, পাওনা টাকা চেয়েও পাচ্ছেন না তারা। একই রেসপন্স ফর দ্য লাস্ট 1 ইয়ার দিচ্ছি, দেব, হবে। মার্চে যেমন আমার ডেটটা ওভার হয়েছে, আই শুড বি ইন মাই ওন ফ্ল্যাট। সেখানে আমি এখন ভাড়া থাকছি আমার ফ্ল্যাট থাকা সত্ত্বেও, আই এম পেইং এ বিগ অ্যামাউন্ট। তাদের কাছে এখন গেলে যেটা হয়, তারা অ্যারোগেন্টলি বলে না, বাট সাইলেন্টলি বলে যে আপনারা যা করতে পারেন করেন। এ ব্যাপারে মিশন গ্রুপে যোগাযোগ করা হলে কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে উপস্থিত এই কর্মকর্তা নিজেও স্বীকার করেছেন ব্যাপারটি ঠিক হচ্ছে না। এখনো হ্যান্ডওভার তো করা হয়নি, কাজের অনেকখানি বাকি আছে। আপনি কি মনে করেন এটা স্বাভাবিক? না না, স্বাভাবিক অবশ্যই না। যেটা আমি যদি ওখানে তাদের অবস্থানে থাকতাম, আমরা এই জিনিসটা করতাম যে আসলে এই ব্যাপারটা দেখেন। সংশ্লিষ্টদের মতে অনেকগুলো কারণের পাশাপাশি এই শিল্পের ভগ্নদশার এটাও একটা কারণ। এই ধরনের উদাহরণ একটা না, বহু উদাহরণই দেওয়া যাবে, বহু উদাহরণে আছে। অনিশ্চিত, মানে কবে শেষ করবে নোবডি নোজ। একদম কাজ ডেড ফেলায় বসে আছে, কাজই করতেছে না, তাহলে কি করবে? রিহ্যাব তাদের একটি উদ্যোগ থাকা দরকার যে কোন ধরনের অ্যাপার্টমেন্ট ব্যবসায়ীরা সময় মতো তাদের অ্যাপার্টমেন্টগুলো বুঝিয়ে দিতে পারছেন না। আমাদের মেম্বার হচ্ছে 1200, কিন্তু ডেভেলপার আছে বাংলাদেশে প্রায় 3500। আর আমাদের মেম্বাররা যদি কোনো অন্যায় করে আমরা তাদেরকে বহিষ্কার করি। তবে মিশন গ্রুপ রিহ্যাবের সদস্য হওয়ায় ব্যাপারটি সুরাহা করা হয় বলে তিনি জানিয়েছেন। এই রাজধানীতে ফ্ল্যাট কেনার নামে কত মানুষ প্রতারণার শিকার হয়েছেন বা হচ্ছেন এর সঠিক সংখ্যা কে বা জানে। আবাসন খাতের সঙ্গে জড়িতরা বলছেন এ থেকে রক্ষা পেতে একদিকে যেমন গ্রাহকদের সচেতন থাকা উচিত, অন্যদিকে সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত আইনি কার্যকর পদক্ষেপ। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ভূমি অধিগ্রহণে সিডিএর অনুমোদনের পাশাপাশি সব জটিলতা কেটে যাওয়ায় স্থাপন হতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল। ৯০৭ একর জমির উপর স্থাপিত বে টার্মিনালকে চট্টগ্রাম বন্দরের দ্বিতীয় ইউনিট হিসেবে বিবেচনা করা হচ্ছে। চট্টগ্রাম বন্দরে মাত্র ৯ মিটার ড্রাফটের জাহাজ ঢুকতে পারলেও ১৪ মিটার ড্রাফটের জাহাজ প্রবেশের সুযোগ থাকবে বে টার্মিনালে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের ৯২% আমদানি রপ্তানি বাণিজ্য সম্পন্ন করার পাশাপাশি বছরে 13% হারে প্রবৃদ্ধি অর্জন করছে চট্টগ্রাম বন্দর। দিন দিন বন্দরের কাজের পরিধি বাড়লেও স্থান সংকুলন নিয়ে সমস্যা হচ্ছে। এই অবস্থায় নগরীর কাঠটলি এলাকায় দুযুগ আগে জেগে ওঠা চরে শুরু হয় বে টার্মিনাল স্থাপনের প্রক্রিয়া। 2 বছর আগে এই প্রক্রিয়া শুরু হলো নানা জটিলতার কারণে তা আটকে থাকে। যে দ্রুততার সাথে আমরা চাচ্ছি যে এই প্রবৃদ্ধি হোক, সেই দ্রুততার সাথে আমাদেরকে কিন্তু জেটি নির্মাণ এবং এই কার্যক্রমেও যেতে হচ্ছে, এবং যার জন্য আমরা বে টার্মিনাল এবং লালদিয়া এবং কেসিটি এই নির্মাণ কাজের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। একদিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের রিং রোড এবং স্মার্ট সিটি, অন্যদিকে বন্দরের বে টার্মিনাল। এই দুপক্ষের টানা হেঁচড়ায় 16 মাস পার হয়ে যায়। আমরা প্রস্তাব দিলাম যে আপনার এটা তো একটা দ্বিতীয় পোর্ট হচ্ছে, এই পোর্টের কারণে যাতে রিং রোড বাধাগ্রস্ত না হয়, অর্থাৎ যানজট মুক্ত রাখা যায়। আমাদের বলার আগেই ওনারা বলে ফেললেন যে ক্রসিং অবশ্যই থাকবে, আর কোনো আপত্তি নেই। একদিনও দেরি করে হয় নাই, তারপর দিন এটা আমরা দিয়ে দিলাম। সিডিএর অনুমোদন পাওয়ায় বে টার্মিনাল নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন বন্দর ব্যবহারকারীরাও। এখান থেকে কিন্তু সরাসরি নৌ চ্যানেলও আছে, এখান থেকে সরাসরি আপনার এই ট্রেনের আছে, ট্রাকও আছে। কাজে এই জায়গাতে বে টার্মিনালটা করলে পরে অ্যাট এ টাইম 30 থেকে 35টা জাহাজ ওখানে অঙ্গর করতে পারবে। বন্দর কর্মকর্তারা জানিয়েছেন ড্রাফটের কারণে বিশাল আকৃতির মাদার ভেসেলগুলো চট্টগ্রাম বন্দরে প্রবেশ করতে না পেরে বহির্নোঙরে অবস্থান নিয়ে পণ্য খালাস করে। বে টার্মিনালের কার্যক্রম শুরু হলে সেই সমস্যার সমাধান হবে, সে সাথে বন্দরের কন্টেইনার জটের আশঙ্কাও দূর হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্রের শিকাগোতে আবারও 2 কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করেছে পুলিশ। বড়দিনের একদিন পর শনিবার সকালে শহরের ওয়েস্ট গারফিল্ড পার্কে একই ভবনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও এক নারীকে গুলি করে পুলিশ। একের পর এক কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে আবারও হাজার হাজার মানুষ শহরের রাস্তায়। আবারও ক্ষোভে উত্তাল শিকাগো। পুলিশের গুলিতে একের পর এক কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় ক্ষুব্ধ হাজার হাজার মানুষ প্রতিবাদ জানাতে নেমে পড়েছে রাস্তায়।
গত বছর পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোর ম্যাকডোনাল্ডের হত্যার বিচার দাবিতে শুক্রবার উত্তাল ছিল পুরো শিকাগো। এর জের কাটতে না কাটতেই আবারও দুজনকে গুলি করে মারল পুলিশ। পুলিশের সহিংসতা, বিচার বিভাগীয় তদন্ত ও মেয়রের পদত্যাগ দাবিতে শনিবার সকাল থেকে আবারও রাস্তায় হাজার হাজার মানুষ। পুলিশের খোড়া যুক্তি, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র কোইন্টোনিও বড়দিনের ছুটিতে বাবার কাছে গিয়েছিলেন। বাকবিতণ্ডার এক পর্যায়ে সে বেসবলের একটি ধাতব ব্যাট নিয়ে বাবাকে হত্যার হুমকি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, পরে ব্যর্থ হয়ে পুলিশ গুলি চালায়। এটা খুবই বাড়াবাড়ি। আমার ছেলের কিছুটা মানসিক সমস্যা ছিল, তাই বলে সে আগ্রাসী ছিল না। কখনো কোনো সহিংসতাও করেনি সে। সাহায্যের জন্য পুলিশ ডেকে আমার ছেলেকে হারাতে হলো। তবে একই ভবনে 55 বছর বয়সী এক নারীকে গুলি করে হত্যাকে নিছক দুর্ঘটনা বলছে পুলিশ। পুলিশ কারো শত্রু নয়। বেটি জোনসের ওপর গুলি নিতান্তই দুর্ঘটনা। আমরা তার পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাচ্ছি। ঘটনা তদন্ত করে দায়ী কর্মকর্তাকে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। এই ঘটনায় দায়ী পুলিশ সার্জেন্টকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। একই দিন শহরের ওয়াশিংটন হাইটস এলাকায় পুলিশ জরুরি আহ্বানে সাড়া দিয়ে একজনকে গুলি করে বলে জানায় গণমাধ্যম। তার অবস্থা গুরুতর না হলেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। সাফ সুজুকি ক্যাপের খবর। সাফের সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে নেপাল। কেরালা ত্রিবান্দাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। এর আগের ম্যাচে শ্রীলঙ্কাকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত ভারতের। নেপালের জন্য এই ম্যাচটির গুরুত্ব অনেক বেশি। শ্রীলঙ্কার কাছে 1-0 গোলে হেরে বাঁচা মরার লড়াইয়ে মাঠে নামবে নেপাল। ভারতের তারকা রবিন সিং ইনজুরিতে পড়ার কারণে মাঠে নামতে পারবেন না। তবে নেপালের বেলজিয়ান কোচ প্যাট্রিয়াক অসমস বলছেন, ভারতের বিপক্ষে আগ্রাসী ফুটবল খেলেই সেমিফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখবেন তারা। এই মুহূর্তে কেরালার ত্রিবান্দ্রামে আছেন আমাদের সহকর্মী সাজিদ মোস্তাহিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজিদ। জায়েদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানেন, বাংলাদেশের কিন্তু সাফ মিশন শেষ। তাদের নিজেদের গ্রুপ পর্বের প্রথম 2টি ম্যাচে কিন্তু বাংলাদেশ হেরে গেছে। সেক্ষেত্রে বাংলাদেশের কালকে কিন্তু নিজেদের বি গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভুটানের বিপক্ষে। ভুটানের কিন্তু আসলে এখন সাফ মিশন শেষ, তারও প্রথম 2 ম্যাচে হেরে গেছে। তো দুই দলের জন্য কিন্তু আসলে একটা নিয়ম রক্ষার একটি ম্যাচ, যে ম্যাচে আসলে বাংলাদেশ হিসেবে জয় তুলে নিতে, কেননা বাংলাদেশের আসলে গত 2টি সাফে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল, তারই ধারাবাহিকতা এবারও কিন্তু বজায় রেখেছে তারা। তবে শেষ ম্যাচে অন্তত একটি জয় দিয়ে বাংলাদেশ শেষ করতে চায়। এবং জায়েদ, আমার সাথে এখানে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ মারফুল হক। মারফুল ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাইবো যে বাংলাদেশ দলের কালকে লাস্ট ম্যাচ, শেষ ম্যাচে আসলে বাংলাদেশের স্ট্র্যাটেজিটা কি থাকবে বা কি লক্ষ্য নিয়ে মাঠে নামবে? অ্যাকচুয়ালি আমরা এখন পর্যন্ত 2টা ম্যাচ খেলে ফেলেছি, আমরা কোনো পয়েন্ট পাইনি এবং আমাদের স্ট্যান্ডার্ড কিন্তু এটা কখনো এই 0 পয়েন্টের সঙ্গে যায় না। আমাদের স্ট্যান্ডার্ড অ্যাটলিস্ট সেমিফাইনাল খেলার কথা, সেখানে সেমিফাইনালও হচ্ছে না। কালকে আমরা অ্যাটলিস্ট 3 পয়েন্টের জন্য খেলবো এবং জেতার জন্য খেলবো, যেহেতু আমাদের এখানে একটা প্রেস্টিজের বিষয় রয়েছে। ভুটানের বিপক্ষে আমরা কখনো হারিনি, কিন্তু ভুটান এই আসরে বেশ ভালো খেলছে। সেক্ষেত্রে এবার কি ভুটানকে একটু কঠিন প্রতিপক্ষ মনে হচ্ছে কিনা? অবশ্যই ভুটান এবছর বেশ কঠিন প্রতিপক্ষ এবং মানে ভুটান দিন দিন আমাদের কঠিন প্রতিপক্ষ হবে, এটা আমাদের আগে অনুমেয় ছিল এবং এখন বাস্তবে তাই দেখতে পাচ্ছি যে ওরা আসলে কঠিন প্রতিপক্ষ। আর বিভিন্ন বাংলাদেশে বা বাংলাদেশের গণমাধ্যমে বিভিন্ন মহলে কথা হচ্ছে যে ফুটবলাররা দল বদল হয়নি, ক্লাবের তারা খেলবে এবং তারা শরীর বাঁচিয়ে খেলছে, এরকম একটা প্রশ্ন উঠেছে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এরকম কিছু দেখেছেন কিনা বা দলে এরকম প্লেয়ারদের মধ্যে এরকম মনোভাব আপনি লক্ষ্য করেছেন কিনা? না, এখন পর্যন্ত আমি এরকম কোনো মনোভাব দেখিনি। ওরা কনসেন্ট্রেট আছে, কিন্তু তাদের সীমাবদ্ধতা রয়েছে, এটা ঠিক, কিন্তু এরকম কোনো চিন্তা ভাবনা আমি দেখিনি ওদের। মারুফ ভাই, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ মারুফুল হকের সঙ্গে। তিনি যেটা জানিয়েছেন যে বাংলাদেশের প্রথম 2টি ম্যাচ হেরে গেলেও কিন্তু শেষ ম্যাচে অন্তত বাংলাদেশ একটি জয় চায়, কারণ খালি হাতে বাংলাদেশ ফিরতে চায় না। আর এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশের ফুটবলাররা তাদের নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে খেলছেন না, যদিও কোচ কিন্তু সেই বিষয়ে অস্বীকার করেছেন এবং তিনি দাবি করেছেন যে বাংলাদেশ আসলে পুরো নিজেদের সেরাটা দিয়ে খেলছে ফুটবলাররা। তো জায়েদ, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ খবর। ভারতের কেরালার ত্রিবান্দ্রাম থেকে সাফ সুজুকি কাপের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজিদ মোস্তাহিদ। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামের আমান বাজারে জঙ্গি আস্তানায় গোয়েন্দা পুলিশের অভিযান, সামরিক পোশাক, ভারী অস্ত্র সহ 3 জেএমবি সদস্য আটক। পৌর নির্বাচনে আওয়ামী লীগ ভোট কারচুপি ষড়যন্ত্র করছে, অভিযোগ বেগম জিয়ার।
বললেন ভিন্ন মতের অস্তিত্ব রাখতে চায় না বলেই দমন পীড়ন চলছে। পৌর নির্বাচনে প্রচারণার সুযোগ থাকছে আর মাত্র একদিন। শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সামগ্রী। মানবতা বিরোধী অপরাধ মামলায় গাইবান্ধায় জামায়াতের সাবেক এমপি আব্দুল আজিজ সহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত। এবং নেপাল বিজয়ী কিশোরী ফুটবলারদের গ্রামে এবার আলোর ঝিলিক, বিদ্যুৎ সংযোগে বিজয়ের স্বীকৃতি উদ্ভাসিত হল ময়মনসিংহের কলসিন্দুর। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।